পাশের দেশ নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিলেন এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলে। শুধু এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলেন নাই, এরদোয়ান মিলেছেন পাকিস্তানের সাথে, মিলেছেন মালদ্বীপের মতো দেশের সাথে। বালু ট্রাক তো সরাতে আপনি পারেন নাই, তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে? বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক, সেটাকে সহ্য করতে পারেন নাই, আপনি সাথে সাথে তাকে রাজাকার আলবদর বানিয়ে দিলেন। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ একই চরিত্র অবলম্বন করতো, আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব। একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে, জানতে চাইতে পারে, আপনি সদুত্তর দিবেন, কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো, আলবদর বানানো, আলশামস বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো, এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ, এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে। আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বালু ট্রাক তো সরাতে আপনি পারেন নাই, তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে? বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক, সেটাকে সহ্য করতে পারেন নাই, আপনি সাথে সাথে তাকে রাজাকার আলবদর বানিয়ে দিলেন। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ একই চরিত্র অবলম্বন করতো, আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব। একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে, জানতে চাইতে পারে, আপনি সদুত্তর দিবেন, কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো, আলবদর বানানো, আলশামস বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো, এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ, এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে। আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার কাছে মনে হচ্ছে কারো না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো ভিনদেশী কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন। না হয় এই ধরনের আচরণ ফেস দ্য পিপলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমীচীন হয়নি। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ, যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বিভিন্ন টকশোতে আলোচনায় তিনি আসছেন, কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে। আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম, যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে, তখন কিছু কথা না বললেই হচ্ছে না। আপনারা জানেন গতকালকে ফেস দ্য পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে, 15 বছরে বালু ট্রাক সরাতে পারেনি বিএনপি, এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু সেই বালু ট্রাকের 15 বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াছড়িতে লিপ্ত হচ্ছিল, বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে। আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালু ট্রাক নয়, যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার প্রতি উত্তর সুন্দরভাবে দেয়া। আপনি কখনোই আওয়ামী লীগ যে আচরণ করেছে একই আচরণ আপনি কখনোই করতে পারেন না। একজন দর্শক হচ্ছে বাংলাদেশের সকল মানুষের। আমি আজকের এই জায়গায় পৌঁছেছি আমার দর্শক, আমার ফলোয়ার, আমার ভালোবাসার মানুষদের কারণেই। আপনি রাজনীতি করছেন, আপনার ফলোয়ার, আপনার শুভাকাঙ্ক্ষীরাই আপনার সম্পদ। জাতীয় জীবনের প্রত্যেকটি জায়গায় মানুষের ভালোবাসা অবজ্ঞা করে কখনো বড় হওয়া যায় না। গতকালকে দেখলাম যখনই তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এই জায়গায় কি ভূমিকা পালন করেছেন, এবং কাউয়া কাদেরদের মতো কিছু লোক বের হয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, কিন্তু তারা মূলত দলের ক্ষতি করছে, এরকম কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছিলেন সেই দর্শক। কিন্তু তাকে এমনভাবে সেখানে গালিগালাজ করা হলো, আলবদর, আলশামস, রাজাকার, তারপরে জামাত শিবির, তারপরে মানে কি বাকি রাখে নাই। মানে শেখ হাসিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন, ঠিক একই ভাষার চাইতে আরও 10 গুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ফেস দ্য পিপলে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট, এই যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব, তিনি তাদেরকে প্রতি উত্তর দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন, এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন, যে কোনোভাবেই তিনি টকশো আর করবেন না, তিনি চলে যাবেন। দাঁড়িয়ে গেলেন, ক্যামেরা অফ করলেন, আবার বসানোর চেষ্টা করা হলো, তাকে বসিয়েছে যে কোনো মূল্যে ফেস দ্য পিপলের সাগর ভাই। আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত, এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে, সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে, জেল থেকে মুক্ত করতে হবে। এত ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে
আপনি জিয়াউর রহমানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে, এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই, বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস। এই বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না, কিন্তু কেউ কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন 12টা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতি ঘন্টায় হচ্ছে, প্রতি সেকেন্ডে হচ্ছে। এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার যারাই করেছে আমার জানা মতে এই 5ই আগস্টের পরবর্তী সময় তাদের প্রত্যেককে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে, আস্ফালন দিয়ে কাউকে রাখা হচ্ছে না। কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগণের কাছে আজকের খারাপ দৃষ্টিকটু হচ্ছে, তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায়, আমি এটা জানি না কি কারণে হচ্ছে, কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি মহাশক্তি রয়েছে। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই গতকালকের সেই যে সাধারণ নাগরিক, যে ব্যক্তি বিদেশ থেকে সংযুক্ত হয়ে প্রশ্ন করতে গিয়ে অপমানের শিকার হয়েছেন। আমি অবশ্যই সেই ভাইয়ের কাছে আজকের সারা বাংলাদেশের টকশো যারা শোনেন তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি অবশ্যই সমবেদনা জানাই, তার প্রতি আমি আজকের ব্যক্তিগত জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি। কারণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন করবেন, এমন কি প্রশ্ন আওয়ামী লীগের লোকেরা করবেন, জামাতের লোকেরা করবেন, চরমনাই লোকেরা করবেন, হেফাজতের লোকেরা করবেন। রাজনীতি করতে হলে আমাকে প্রশ্ন যে কেউ করতেই পারে, তাই বলে প্রশ্ন করার উত্তরটা সুন্দর মতো সাজিয়ে না দিয়ে আমরা তাদেরকে রাজাকার, আলবদর, আল শামসের ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে বেয়াদব বলে সেখান থেকে বের করে দেয়া, এটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যেমন তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই, 1-2টা থাকলেই যথেষ্ট। অবশ্যই তার জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ, কোনো সন্দেহ নাই। তার প্রতি শ্রদ্ধা সম্মান যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত। কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে কিংবা জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে। বাংলাদেশে এখন জাতীয় ওই ধরনের বড় বড় নেতাদের ছবি মেট্রো রেলের সামনে পিলারের সাথে লটকিয়ে রেখে জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ জনগণ। বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন, বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায়, কি বলছে, কি করা উচিত। কিন্তু যেগুলো এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে, ব্যক্তি জীবনেও আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই। আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই। শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান, দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে। এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির, বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস সাফ করতে এসেছে। তাহলে প্রশ্ন রাখতে চাই, তাহলে আপনি যেরকম আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায়? তারা কি কেউ কেমন কমেন্টস করতে আসে না? যদি বলেন না তারা আসে না, তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনাকে কি করে? বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালিগালাজ না করে। তাহলে আমাদের সেখান থেকে শেখার আছে, জানার আছে। জনগণকে খেপিয়ে তোলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে গত 16 বছর আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যর্থতা ছিল, নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মজলুম, নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে। তারেক রহমান সাহেবের উপরে পরিকল্পিতভাবে জুলুম অত্যাচার করা হয়েছে, নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি আওয়ামী লীগের মতো করে ক্ষিপ্ত হয়ে রাজাকার আলবদর ট্যাগ লাগিয়ে দিলেই যে সমাধান হয়ে যাবে এমনটা নয়, বরং এই আচরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে দলের ইমেজ যেমন ক্ষুণ্ণ হচ্ছে, কারণ আপনি তো দলকে ক্যারি করছেন, আর দ্বিতীয় ক্ষুণ্ণ হচ্ছে আপনি যে কি করবেন ভবিষ্যতে সেটাও মানুষ বুঝে যাচ্ছে। এই একই অপকর্ম করে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা যখন 16 বছর পর্যন্ত টকশোতে কথা বলতাম, দেশ বিদেশ থেকে আমাদেরকে থ্রেট করা হতো, বলা হতো আসেন আসেন বাংলাদেশে, এরকম করে থ্রেট দিতেন, বলতেন আসেন, তার মানে হচ্ছে আমি আসলেই আমাকে খেয়ে ফেলবে, গুম করে ফেলবে, মেরে ফেলবে, যা ইচ্ছা তাই করবে। কথা সহ্য তারা করতে পারতো না। তো সেই একই আদর্শ আপনি ফলো করলেন। আপনার আরো অনেক বক্তব্য নিয়ে আমি আগেও কথা বলেছি। সমন্বয়কদেরকে সমন্বয়ক, বাচ্চা বাচ্চা শব্দচয়ন, তাদেরকে পড়া নাই লেখা নাই এই ধরনের মন্তব্য করুন। তারপরে যারা জুলাই বিপ্লব করেছে তাদের প্রতি বিষদগার, তারপরে বাংলাদেশের যুদ্ধাপরাধী ইস্যু, জামাত শিবির ইস্যু, 10% ভোট নাই, এরকম করে করে আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছেন। কেন কেন আপনাকে এটা করতে হবে যেটা শেখ হাসিনা করতো? শেখ হাসিনা একসময় বলতো বাংলাদেশে বিএনপি জামাতের কোনো পার্সেন্টেজ নেই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আদতে কি তাই হয়েছে? বাংলাদেশের জনগণ কাকে প্রত্যাখ্যান করেছে সেটার প্রমাণ 5ই আগস্ট কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছে। অতএব ফজলুর রহমান সাহেবদের ব্যাপারে দল এবং রাষ্ট্রের এখন যদি যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বিশেষ করে দলের নেতারা, আপনারা যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে এই ধরনের বক্তব্যগুলোই দলটাকে একটা কঠিন জায়গায় নিয়ে যাবে। আমি বিশ্বাস করি এই দলের মুখপাত্র খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমানের যে আদর্শ, এটার বাহিরে আর কারো কোনো আদর্শই আমি মনে করি সঠিক নয়। তারেক রহমান সাহেবের বক্তব্যে এরকম কোনো হিংস্রতা আমি পাই না। খালেদা জিয়ার বক্তব্যে সবসময় শান্তির কথা শুনতে পাই, কিন্তু আপনাদের কথার মধ্যে কেন অশান্তি খুঁজে পাই? কেন আপনাকে এখনো বলতে হবে রাজাকার, আলবদর, আল শামস, এই শব্দগুলো উচ্চারণ করে তারপরে মানুষকে ঘায়েল করতে হবে, একটা দলকে আপনার করতে হবে, এবং একটা কোশ্চেনের আনসার আপনি দিতে পারবেন না? আমরা কি পেরেছিলাম বালুর ট্রাক সরাতে? পাশের দেশ নরেন্দ্র মোদীর গুম হারাম করে দিলেন এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলে। শুধু এরদোয়ান আর ডক্টর ইউনূস মিলেন নাই, এরদোয়ান মিলেছেন পাকিস্তানের সাথে, মিলেছেন মালদ্বীপের মতো দেশের সাথে। প্রিয় দর্শক, সেই বিষয়গুলো আজকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে এনটিভি বাংলাদেশ থেকে। আমি এনটিভির একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে একটু রেকর্ড শোনাবো, তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব।
বাংলাদেশ ভারতীয় সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে 3 দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে এই ড্রোন। ANI রিপোর্ট অনুযায়ী এই অত্যাধুনিক ড্রোন সীমান্ত সংলগ্ন অঞ্চলে নজরদারি মিশনে ব্যবহার করছে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ANI আরো বলছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা এই ড্রোনগুলোর কার্যক্রম এবং সেগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েনের খবর এমন একটি সময় আসলো যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক দ্রুত শক্তিশালী হচ্ছে। জাহাজ বোঝাই করে সওদা আসছে বাংলাদেশে, যদিও জাহাজের ভেতরে কি আছে না আছে এমন প্রশ্ন করে ফেলেছে ভারত। চিন্তার আসলে শেষ নেই। ওদিকে ভবিষ্যৎবাণীতেও নাকি কি সব আছে। বিশ্লেষকরা বলছেন, যেভাবে একের পর এক প্রতিবেশী হারিয়েছে দেশটি, তাতে গেছে দিন ভালো, আসছে দিন কালো। কারণ পাশে থাকা বাচ্চারা আর বাচ্চা নেই, বাচ্চারা আজ বড় হয়ে গেছে। প্রিয় দর্শক, পাশে থাকা বাচ্চারা আর বাচ্চা নেই, এখন বাচ্চারা বড় হয়ে গেছে। মালদ্বীপ বড় হয়ে গেছে, পাকিস্তান বড় হয়ে গেছে, বাংলাদেশ বড় হয়ে গেছে। চতুর্দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে এরদোয়ানের দেওয়া ড্রোনের মাধ্যমে। বাংলাদেশের 3 দিকে, ভারতের 3 দিকে বাংলাদেশ এবং পাকিস্তান, মালদ্বীপ মিলে বেষ্টন করেছে তুরস্ক থেকে আসা অত্যাধুনিক ড্রোন, যেই ড্রোনটি আমেরিকা, ইউরোপ সহ অন্য কোনো দেশের হাতে নাই। এরই মাঝে বাংলাদেশকে এখন আতঙ্কিত দেশ হিসাবে তাদের নাকি জ্যোতিষীরাও খুব বড় মাপের দুঃসংবাদ দিয়েছে ভারত সরকারকে। ভারত যেহেতু জ্যোতিষী বিশ্বাস করে, সেই জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে আসছে ভারত খান হবে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশের হাতে। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক এই খবরটি কেন আপনাদের সামনে তুলে ধরেছি? আমরা আন্তর্জাতিক খবরটির ভিতরে বাংলাদেশের অন্যতম বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যিনি নাকি সামাল দিতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনকে। যদি এই রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল থাকতো, তাহলে এই ক্ষমতা, এই পাওয়ার বা এই শক্তি ভারতের সাথে বাংলাদেশ কখনো অতীতে দেখাতে পারেননি, ভবিষ্যতে দেখাতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। প্রিয় দর্শক, এখন বলা হচ্ছে যে এরদোয়ানের কাছ থেকে শক্তিশালী ড্রোন এনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। এরই মাঝে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি মালদ্বীপ এবং ভুটানের সাথে সরাসরি বাণিজ্য করবেন, সরাসরি খাবার দাবার, যাত্রীবাহী গাড়ি সব কিছু চলাচলের ব্যবস্থা করবেন, নতুবা ভারতকে আন্তর্জাতিক অপরাধী হিসাবে চিহ্নিত করবেন। কারণ পার্শ্ববর্তী দেশগুলোর উপর দিয়ে ভারতের ট্রেন যদি বাংলাদেশের উপর দিয়ে, ভারতের গাড়ি যদি বাংলাদেশের উপর দিয়ে তার অন্য 7 সিস্টারে যেতে পারে, বাংলাদেশের মালামাল নিয়ে কেন মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা যেই কোনো দেশে যেতে পারবে না? আমরা সেই রাস্তা, আমরা মায়ানমার উপর দিয়ে চায়নাতে সরাসরি ব্যবসার ব্যবস্থা করব এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শক্তিশালী সুপুরুষটির মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক সংবাদটি এই কারণে আপনাদেরকে তুলে ধরেছি যে আন্তর্জাতিক শক্তি দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। যদি আন্তর্জাতিক শক্তি আমাদের হাতে না থাকে, তাহলে আমরা ওই ভারতের নরেন্দ্র মোদীর এই যে তার যে বেহায়াপনা, তার যে কুলাঙ্গা একজন প্রধানমন্ত্রী ভারতে তৈরি হয়েছে, যে নাকি শেখ হাসিনাকে এতদিন পর্যন্ত ফুলে ফেপে মোটা করেছিলেন, তার সকল আগ্নেয়াস্ত্র সবকিছু দিয়ে বাংলাদেশের জামাত ইসলামী এবং হেফাজত ইসলাম, বিভিন্ন ইসলামিক দলগুলাকে এই ভারত নাকি বিভিন্নভাবে টর্চারিং করেছিলেন। সেই নিউজগুলো আজকে এখানে কিছুটা উঠে এসেছে। আমি আরেকটু নিউজ আপনাদের সাথে শেয়ার করছি NTV থেকে। এবছরের শুরুতেই যখন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসলেন, তখন থেকেই কি যেন হয়েছে ভারতের। বাংলাদেশের সাথে এত খাতির কিসের এরদোয়ানের দেশে, এমন প্রশ্নই করে গেছেন নিজেকে। মার্চে আবার নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই নিয়ে হাজির হয়েছে দেশটি। বলছে, বাংলাদেশের হাতে তুরস্কের বড্ড খতরনাক ড্রোন পৌঁছে গেছে এবং সেটা সীমান্তে মোতায়েনও করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI বলছে, শুধু বাংলাদেশই নয়, বরং মালদ্বীপ ও পাকিস্তানও ভারতের দিকে তাক করে রেখেছে একই মডেলের টার্কিশ ড্রোন। চারিদিকে এমন সাজ পরিস্থিতিতে ভারতের সেনারাও রয়েছে সতর্ক অবস্থানে। হঠাৎ এত ভয় পাচ্ছে কেন ভারত? ঘটনা এবারই প্রথম নয়। ভারতের গণমাধ্যম গত বছরও বলেছিল তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন বাংলাদেশের সীমান্তে উঠছে। তখন বিষয়টিকে সত্য নয় বলে জানিয়ে দিয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস উইং। কিন্তু থামেনি ভারত। তককে থেকে এবার সাফ জানিয়ে দিয়েছে, কোনো সীমান্তেই ভালো নেই ভারত। কুচকে মালদ্বীপকেও যখন ভয় পাওয়া শুরু করেছে ভারত, তখন বিষয়টা আর সাধারণ নেই। এত ভয় পাওয়ার কি আসলেই কোনো কারণ আছে? চলুন কিছু সমীকরণ মেলানো যাক। তুরস্কের আকাশে ডানা মেরেছে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ বলে মনে করা যুদ্ধ বিমান কার। এর ছবি প্রকাশ পাওয়ার পরপরই ঝড় শুরু হয়ে গেছে পশ্চিমা শিবিরে। এক লাফে তুরস্ক যেন কয়েক দশক এগিয়ে গেছে। তবে পশ্চিমারা যেভাবে হাইহুতাশ করছে, তার ঠিক উল্টো তুরস্কের মিত্রদের ঘরে। পাকিস্তান তৎক্ষণাৎ বলে দিচ্ছে, কানামার চাই। শুধু পাকিস্তানি নয়, বরং আরব আমিরাত, সৌদি আরব, আজারবাইজানও মুচকি হাসছে। পাকিস্তানের হাতে ইতিমধ্যে চীনের 5ম প্রজন্মের যুদ্ধ বিমান হাজির। যাই হোক, এবার মালদ্বীপের হাতে তুরস্কের ড্রোন, বলছে স্বয়ং ভারতী। এদিকে ভারতের মতে বাংলাদেশেও নাকি তুরস্কের বাইরাক্তার উঠছে। অর্থাৎ তুরস্কের ড্রোন, যুদ্ধ বিমান সব কেন যেন মুসলিম দেশগুলোতেই হাতছানি দিচ্ছে। হচ্ছে নাকি বড় কোনো পরিকল্পনা? আর সেই বড় পরিকল্পনায় যুক্ত করা হয়েছে বাংলাদেশকেও। এমনটা সন্দেহ করেই হয়তো এমন কান খাড়া করে রেখেছে ভারত। যদি প্রিয় দর্শক, আপনারা সংবাদটি পুরোপুরি এবার বুঝতে পারলেন যে পাকিস্তান, আজারবাইজান
অ্যান্ড মালদ্বীপ, সৌদি আরব, আরব আমিরাত সবাই এখন তুরস্কের দিকে। তুরস্কের কান যুদ্ধ বিমানটি বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানটি বানিয়েছেন, যেটা পশ্চিমা বিশ্বকে তাক করে দিয়েছে। এরকম যুদ্ধ বিমান পৃথিবীর আর কেউ বানাতে পারেনি। এটা এরদোয়ানের কেরেশমেটি, তুরস্কের কেরেশমেটি। তাই এই কেরেশমেটি থেকে এখন ভারত ভয়ে আতঙ্কিত যে চতুর্দিক থেকে ভারতকে বেষ্টন করে ফেলেছে তুরস্কের দেওয়া যুদ্ধ বিমান এবং ড্রোনের মাধ্যমে। প্রদর্শক, আমরা ভারত বিরোধী নয়, আমরা ভারতের জনগণের বিরোধী নয়, আমরা বিজেপির মতন একটা উলঙ্গ রাজনৈতিক দল, যেই দলটি নাকি শুধু হিন্দুত্ববাদী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে সহ্য করে না। ভারতে মুসলমানরা যেরকম নির্যাতিত হয়, ভারতে খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষরাও নির্যাতিত হয়। তাদের পাশের দেশগুলোর সাথে যেই দেশগুলাতে অন্য ধর্মের মানুষ আছে, সেই দেশগুলাতেও ভালো নেই কেউ। সেই কারণে আজকে ভারতকে চতুর্দিকে বেষ্টন করে তুরস্কের দেওয়া ড্রোন বা যুদ্ধ বিমান। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে। এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে খুব অত্যুক্তি হয় না। আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ.টি. ইমাম, আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তার সন্তান, তার ছেলে তানভীর ইমাম সম্ভবত তার নাম, তার বাড়ি মনে করে, কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যে আদৌ তার বাড়ি নয় এবং উনি এখানে থাকেন না। ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি, যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে, তারপর বাংলাদেশে আদৌ আর সরকার আছে কিনা এই প্রশ্ন আসতেই পারে। আমি জানি না সরকারের মনে কি আছে, এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোনো একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা, সরকারের অন্তত একটা অংশ। আমি একটু একটা রিপোর্ট পড়ি, বিজি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে। সেখানে এরকমভাবে লেখা আছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র, ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন, অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে। মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন, নিশ্চয়ই রাখেন। আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো, ছাত্র জনতা নাম দিয়ে বলছি, যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। পরিস্থিতি এখন সেদিকে আছে। এবং দেয়ার আর সাম পিপল, এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে, তারা প্রতিবাদ করেন, এরা বিপ্লবী সোকল্ড। বাংলাদেশে বিপ্লব হয়ই নাই, কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করার সার্টিফিকেট দেওয়া কিছু লোকজন আছে, তাদের প্রশ্রয়ই এগুলো হয়। ইনডিরেক্ট, কাউকে হয়তো ডিরেক্টলি দেন, কাউকে ইনডিরেক্টলি দেন, কারণ মবকে বিপ্লবী বলতে হবে, এই ন্যারেটিভ আছে বাজারে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আজকে ছাত্র পরিচয় কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটাও একটা ফ্যাক্টর। মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে, তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে, অছাত্র হলে সমস্যা আছে, অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে। আসার পর আবার তারা যাওয়ার পর, মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ, তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে। কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে, এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন, তিনি কেন গেছেন, তিনি কি করছেন, কি করবেন, সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে। যত জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন 12টার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন। মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত, কিন্তু কেন্দ্রীয় চালক দল। আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে। তিনি বলছেন ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে। ফেসবুকে তারা দেখা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। সেখানে ঢুকে পড়া এক তরুণীকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা, ওই বাড়িতে তানভীর ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল, বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ ইত্যাদি ইত্যাদি। এবং তারা জানিয়েছেন, তারা পুলিশকেও, আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন, পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়িমসি দেখে তারা ঢুকে পড়ছে। মানে খেয়াল করি বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে, কোন জায়গায় যাচ্ছে। পুলিশকে জানানোর প্রয়োজন, সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে, এটি স্বাভাবিক ছিল, যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা ঢুকে পড়ে এখানে তছনছ করে ফেলেছি, ভেঙে চুরে ফেলেছি। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি, এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে তানভীর ইমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এদের বিভৎস দুর্নীতি আছে। উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরও অনেক ক্রাইমের সাথে জড়িত না, এটা আমরা মনেই করি না, তারা সব কিছুর সাথে জড়িত। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে, এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে। তারপরও যদি তার বাড়িও হয়ে থাকতো, তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো, তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে? মজার ব্যাপার, পুলিশকে জানা হচ্ছে মিডিয়া আছে, মিডিয়া লাইভ করছে, পুলিশ গেছে, এরপর সেনাবাহিনীও গেছে, তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে। একজন মানুষকেও তো গ্রেফতার করা হয় নাই।
একজন মানুষ কেউ না। মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে। আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল, বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে, যেমন মাজারে হামলার ক্ষেত্রে সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে। যদিও একটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয় না নিয়ে থাকে, সে সরকারই থাকে না, সে সরকারই থাকে না। একজন না 100 জন মানুষের অধিকার, সেটা প্রশ্নই নেই। একটা রাষ্ট্রের, একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না। নাকি এখানে এইচটি ইমামের ছেলের বাড়ি, এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব আরও বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে। তাহলে সরকার থাকছে কেন আসলে? সরকার থাকছে কেন? এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে, আপনারা দেখুন, বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে, তারা কেন এগুলো করছে। শুরুর দিকে একটা কথা বলেছিলাম, ইদানিং এখন আরেক ফেনোমেনন তৈরি হয়েছে। দেয়ার আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত স্বৈরাচারের হালুয়া রুটির ভাগ পেয়েছেন তারা মব বলতে চান। আমরা কোনোভাবেই সেটা মব বলি না, তারা অভ্যুত্থানকারী। কেউ কেউ, যেটাকে আমি সঠিক মনে করি না, কেউ কেউ তাদেরকে বিপ্লবীও বলেন, ফাইন। আর আমাকে কাকে মগ বলছি টলছি ওইসব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটার আলাপ আমার সামনে আনবেন না প্লিজ, প্লিজ। একটু হয়তো অহংকারী শোনায়, তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে গল্প বললেন না। সেই সময় যে মানুষগুলো মব নন, যারা অভ্যুত্থানকারী, মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন, সেই মানুষও যদি কেউ কোনোদিন এইচটি ইমামের বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি, মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছে, বিপ্লবীদেরকে তথাকথিতই মনে করি, তারা বিপ্লবী নন, আবারও বলছি। সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে, যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময়, তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন, এটাকে আমি মব বলতাম, আমি মব বলতাম, এটা মব। সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, তাদের ভাষায় যদি হয়েও থাকে, তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপট এবং পরিস্থিতিতে। এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে, শেখ হাসিনাকে খেদিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে। আমাদের সরকার ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না। এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা, এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না। এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। একটা রাষ্ট্রে এইরকম ঘটনা ঘটতে পারে না। 32 নম্বরের পর যখন একটার পর একটা 35টা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকে এই প্রশ্নের মুখে ফেলে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই, সরকার ইফেক্টিভ না, সরকারের লিস্ট কোনো অথরিটি নেই, এটা প্রমাণ করতে, সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায়, অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায়? যদি না চায়, সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না? ছাত্র জনতা নাম দিয়ে, ওর নাম দিয়ে, সেই নাম দিয়ে যা তা করে ফেলা যায়, যা তা ঘটিয়ে ফেলা যায়, সরকার তো পদক্ষেপ নেয় না। এখানে ঢাকার বুকে গুলশানের মতো জায়গায়, এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশানের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে, এটা একটা বেশি ইম্প্যাক্ট আছে। জায়গাগুলো আমরা চাই বা না চাই, এটা এক ধরনের বৈষম্যই বলবো, এগুলো অনেক বেশি প্রোটেক্টেড এরিয়া। এই জায়গাগুলোতে নজর সরকারের বেশি থাকে, কারণ বিভিন্ন এলিটস, বিশেষ প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।